হ্যালো হ্যালো হ্যালো, কাটবো এটা? ওইটাতে গেলেই তো হচ্ছে নাকি? সাউন্ড কি এসছে বাচ্চারা? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো বাচ্চারা, হ্যালো, 1 2 3 4 মাইক টেস্টিং। হ্যালো, হচ্ছে দেখতো সাউন্ড? একটা বেলুন আছে উপরে, দেখতো শোনা যায়? শোনা যাচ্ছে? আরেকটা আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড আসতেছে ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে দেরি করব না, দেরি করব না, আর আমরা স্টার্ট করে দেই। আজকে পড়বো হচ্ছে আমরা ভিনেগার। কি পড়বো? ভিনেগার। হ্যাঁ ভাইয়া, 1 নাম্বার না করে 2 নাম্বার করবো, কোনো সমস্যা নাই। এটা একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই, এবং দুইটা মিলেই মোটামুটি 10 মার্কের উপরে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। আর আজকে যেগুলো পড়বে এগুলা থেকে তো একদম মাস্ট, প্রত্যেকটা টপিক মানে ধর ঘয়ের কোশ্চেন, ঘয়ের কোশ্চেন এই টাইপের। হ্যাঁ, ওকে, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমেই যাই হচ্ছে আমরা আজকে কি পড়বো? মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি। মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, আমাদের যেই ভিনেগার প্রস্তুতির যেই কোশ্চেনটা আসে এটা মূলত মল্ট ভিনেগার থেকে আসে। এখন এটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে যে তোকে বলতে পারে মল্ট ভিনেগার প্রস্তুতির মূলনীতি লিখো, যেটা তুই 1 পৃষ্ঠার মধ্যে সকল রিঅ্যাকশন টিঅ্যাকশন সবকিছু লিখে দিবি। আরেকটা আসতে পারে কি, যে ধাপ 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 করে এটা ব্যাখ্যা করো, যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে ভিনেগার প্রস্তুত করো। তো যদি শুধু মূলনীতি চাই তাহলে শুধু মূলনীতি লিখবো, আর যদি কোশ্চেনে মূলনীতি উল্লেখ না থাকে তাহলে আমরা ধাপ ধাপ করে লিখবো, যে প্রথম ধাপে এইটা, দ্বিতীয় ধাপে এইটা, তৃতীয় ধাপে এইটা, এইভাবে লিখবো। ঠিক আছে? তো শুরুতেই আসি। ভাইয়া, নোট করব নাকি বই থেকে পড়লে হবে? বই থেকে পড়লে হবে, কিন্তু লিখবি আমি যেভাবে লিখবো। ঠিক আছে? সো নোট করা বেটার, নোট করা বেটার। ওকে, আচ্ছা, তো প্রথমে আয় মূলনীতিটা। মূলনীতিটা কি? মল্ট ভিনেগার প্রস্তুতিতে মূলনীতিটা কি? তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, ধর একটা পাত্র নিলাম, একটা পাত্র নিয়ে, ধর এটা একটা পাত্র, এই যে এটা, হ্যাঁ, এটা একটা পাত্র। এখন এই পাত্রের মধ্যে আমরা কি নিব? এই পাত্রের মধ্যে আমরা নিব হচ্ছে আখ অথবা খেজুরের রস। আখ বা খেজুরের রস। ঠিক আছে? তো এই আখ বা খেজুরের রস আমরা কেন নিব? কারণ এই আখ বা খেজুরের রস হচ্ছে চিনির চিনির অন্যতম প্রধান একটা উৎস, তাই না? কারণ এখান থেকে মোটামুটি আখ বা খেজুরের রসে মোটামুটি 16 থেকে 20% চিনি থাকে। কতটুকু থাকে? 16 থেকে 20%। 16 থেকে 20% চিনির উৎস থাকে এইটা। ঠিক আছে? তো চিনির সংকেতটা কি যেন আমরা ছোটবেলায় শিখেছিলাম, মনে আছে কি? চিনির সংকেতটা কি? C12। এই যে চিনি থাকে মানে কি থাকে? থাকে হচ্ছে C12H22O11 থাকে, তাই না? C12H22O11 থাকে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে একটা পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে আখ বা খেজুরের রস নিলাম। তো আখ খেজুরের রস নেওয়ার উদ্দেশ্য কি? কারণ এর মধ্যে 16 থেকে 20% চিনি থাকে, আর চিনির সংকেতটা আমরা নিচে একটু লিখে রাখলাম, কারণ আমাদের নেয়ার ফিউচারে ভবিষ্যতে কাজে লাগবে। তো এখন বাচ্চারা খেয়াল করে দেখ, এই আখ বা খেজুরের রস দুইটাই না, কিন্তু যে কোনো একটা নেয়ার পর এখানে আমরা একটা জিনিস অ্যাড করব, যুক্ত করব। কি যুক্ত করব? আমরা উপর থেকে ইস্ট যুক্ত করব, সাথে মল্ট যুক্ত করব। তাহলে মল্ট যুক্ত করব, মল্ট সাথে হচ্ছে ইস্ট, মল্ট আর সাথে হচ্ছে ইস্ট যুক্ত করব। ঠিক আছে? মল্ট আর ইস্ট যুক্ত করব। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখ, মল্টার ইস্ট যুক্ত করলাম, যুক্ত করলে এখানে কি ঘটে? অ্যাকচুয়ালি এই জায়গায় কি ঘটে ওই জিনিসটা একটু আমরা দেখি। আচ্ছা ভাইয়া, এখন দেখ, এই যে
এই যে আমরা একটা আখ বা খেজুরের যে রসটা নিলাম সেখানে 16 থেকে 20% হচ্ছে চিনি। তো যেহেতু এটা একটা দ্রবণ, হ্যাঁ আখের রস কি একটা দ্রবণ, তাহলে এখানে পানি আছে ডেফিনেটলি, তাই না? আছে কিনা বল, একটা দ্রবণের মধ্যে পানি থাকবে কিনা? হ্যাঁ যে সুক্রোজ, ইয়েস ফাইন। একটা দ্রবণের মধ্যে পানি থাকে কিনা? ডেফিনেটলি পানি থাকে, তাই না? ডেফিনেটলি পানি থাকে। তো এই জায়গাটাতে এই পয়েন্টে এসে খেয়াল কর, এই পয়েন্টে এসে আমাদের একটা এনজাইম, ইনভার্টেজ এনজাইম, কোন এনজাইম? ইনভার্টেজ এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে সাথে যেহেতু এখানে পানি আছে, যেহেতু পানি আছে, এটা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আখ বা খেজুরের রসকে ভেঙে ইনভার্টেড চিনি তৈরি করে। কি তৈরি করে? ইনভার্টেড চিনি। ইনভার্টেড চিনি, ইনভার্টেড চিনি কি? এই যে C6H12O6, এই একটা সাথে আরেকটা C6H12O6, এই দুইটাকে একত্রে বলে, অর্থাৎ এটা কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুইটাকে একত্রে কি বলে? ইনভার্টেড চিনি। কোন চিনি? ইনভার্টেড চিনি। তাহলে এটা হচ্ছে ইনভার্টেড চিনি। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? এতটুকু কি ক্লিয়ার আমাদের? এতটুকু বুঝছি কিনা? এটা এখন এই যে ইস্ট দিলাম, মল্ট দিলাম এই দ্রবণের মধ্যে, দেওয়ার পর ইনভার্টেজ এনজাইম আসলো। ইনভার্টেজ এনজাইম এসে পানির উপস্থিতিতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনভার্টেড চিনি তৈরি করলো। এখন এই ইনভার্টেড চিনি কি? এই ইনভার্টেড চিনির কাজটা কি? এই ইনভার্টেড চিনির কাজটা কি? এই ইনভার্টেড চিনি কি করবে? এই যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজ মানে ইনভার্টেড চিনি কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তাই তো? এইটাকে এবার কোনো না কোনো ভাবে ভেঙে আমরা অ্যালকোহল তৈরি করব। তো সেই কাজটা কিভাবে ঘটে? সেই কাজটা ঘটে হচ্ছে এইভাবে, দেখ এখানে আবার আরেকটা এনজাইম রোল প্লে করে। সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে জাইমেজ। এই জাইমেজ এনজাইম 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত তাপমাত্রায়? 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করে? এখান থেকে অ্যালকোহল তৈরি করে। অ্যালকোহল, অ্যালকোহল যেন কি? CH3 CH2OH, এই যে ইথানল তৈরি করে। যে ইথানলটা কত পার্সেন্ট? যে ইথানলটা মোটামুটি 10% ইথানল, 10% ইথানল। আমরা কিন্তু কাছাকাছি চলে গেছি, যে ইথানল পর্যন্ত চলে গেছি, মানে কি আমরা কাছাকাছি চলে গেছি। এইবার এই ইথানল থেকে, এই ইথানল থেকে অক্সিজেনের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে নতুন আরেকটা এনজাইম আসে। সেটার নাম কি? সেটা হচ্ছে অ্যাসিটোভেক্টর। অ্যাসিটোভেক্টর। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে নতুন আরেকটা এনজাইম অ্যাসিটোভেক্টর এই ইথানলকে জারিত করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে। কিসে? ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। এই ইথানোয়িক অ্যাসিডটা হয় 6 থেকে 10%। আর আমরা জানি 6 থেকে 10% যে ইথানোয়িক অ্যাসিড, ওইটার নাম কি ভাইয়া? ওইটার নাম হচ্ছে ভিনেগার। তার মানে ফাইনালি আমরা কি পাইলাম? ফাইনালি আমরা ভিনেগার পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? ভিনেগার পেয়ে গেলাম। তাহলে পুরো জিনিসটা এবার ভাইয়া এক লাইনে বলি, তোরা সবাই একটু মনোযোগ দিয়ে শুন। হ্যাঁ, পুরো জিনিসটা এক লাইনে বলতেছি। শুরুতে কি হয়? শুরুতে হচ্ছে আমরা একটা পাত্র নিব, একটা ছোট একটা পাত্র নিব। এই পাত্রের মধ্যে আখের রস নিব বা খেজুরের রস, যেটাই আসুক না কেন, আখের রস বা খেজুরের রস নিয়ে এর মধ্যে আমরা মল্ট, হ্যাঁ মল্ট, ওই যে বার্লি, বার্লির নাম শুনছিস না? বার্লি, বার্লি মল্ট, এই টাইপের জিনিস এগুলা, ঠিক আছে? এই মল্ট, বার্লি, হ্যাঁ ইস্ট, এগুলা যোগ করবো। তাহলে কি কি যোগ করলাম? মল্ট আর ইস্ট যোগ করলাম এখানে। হ্যাঁ, যোগ করার ফলে ওইখানে যেই সলিউশনটা আছে, চিনির যে সলিউশনটা আছে, এটা ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে ভেঙে তৈরি করে ইনভার্টেড সুগার বা ইনভার্ট চিনি। ইনভার্টেড সুগার বা ইনভার্টেড চিনি, যেটা কি? যেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের একটা মিক্সচার, মিশ্রণ।
এবার এই মিক্সচারটাকে আবার নতুন আরেকটা এনজাইম, জাইমেজ এনজাইম, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে ভেঙে তৈরি করে হচ্ছে CH3 CH2OH ইথানল, যে ইথানলটা হয় 10% ইথানল। ঠিক আছে, ওকে। এবার এই 10% ইথানলকে আবার অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটোব্যাক্টর নামের একটা এনজাইম কি করে, এটাকে অ্যাসিডিক অ্যাসিডে পরিণত করে, যে অ্যাসিডিক অ্যাসিডটা হয় হচ্ছে 6 থেকে 10%। ওকে, এই 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিড কি বলা হয়, ভিনেগার। ভিনেগার, ক্লিয়ার? এতটুকু বুঝছি? একটু দ্রুত বল। এতটুকু বুঝলে আমরা আরেকটা গোপন একটা ইনফরমেশন দিব, একটা গোপন ইনফরমেশন দিব। জি বুঝছি, এতটুকু বুঝছি। আচ্ছা, এতটুকু বুঝলে এই প্রশ্নটার উত্তর দিত, আমরা এখানে মল্ট, ইস্ট, আখের রস, খেজুরের গুঁড়া ইত্যাদি ইত্যাদি যোগ করছি, আমরা কি ইনভার্টেজ, জাইমেজ, অ্যাসিটোব্যাক্টর এই এনজাইম যোগ করছি? করি নাই তো। তাহলে এগুলা কোথা থেকে আসলো? এগুলা হচ্ছে আসছে কোথা থেকে, এটা এমসিকিউ তে আসে। কোথায় আসে? এমসিকিউ তে আসে। যে আমরা যে ইস্ট যোগ করলাম, ইস্ট, আমরা যে ইস্ট যোগ করলাম, সেই ইস্ট থেকে দুইটা এনজাইম আসে। দুইটা কাছে আসতেছো কেন? কাপে এটা। তো দুইটা এনজাইম আসে। দুইটা এনজাইম কি কি? একটা হচ্ছে জাইমেজ, আরেকটা হচ্ছে ওই যে ইনভার্টেজ, আরেকটা হচ্ছে ইনভার্টেজ। ইনভার্টেজ। তাহলে এই দুইটা এনজাইম আসে কোথা থেকে? ইস্ট থেকে। আর ওই যে আমরা মল্ট যোগ করলাম এখানে, এই মল্ট থেকে আসে হচ্ছে আমার অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর, ঠিক আছে? এই ওকে, তাহলে এই যে জিনিসটা, এটা এমসিকিউ তে আসে। হ্যাঁ ভাই, একটু লিখে দেই তোদের জন্য সুবিধা হবে, যে এটা এমসিকিউ কিং। এই ইনফরমেশন গুলা এমসিকিউ তে আসে। ওকে, সবাই বুঝছি? ওকে, এবার আয়, চ্যাপ্টার 4 কি কমপ্লিট? অবশ্যই কমপ্লিট। এখানে কিছু কোশ্চেন সলভিং ক্লাস আসবে রেকর্ডেড, এটা অলরেডি দিয়ে দেওয়া হবে শীঘ্রই। ঠিক আছে, ওখানে কিছু নাই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখ তো, যদি এই প্রশ্নটা দুই ভাবে আসে, একটা হচ্ছে ধাপে ধাপে ভেঙে আসতে পারে, আর একটা হচ্ছে শুধু মূলনীতি। মূলনীতিতে কিন্তু সব লেখা লাগে না। মনে কর তোর একটা বালতি লাগলো, একটা বল লাগলো, একটা একটু পানি লাগলো, ওই হাত ধোয়ার পরিষ্কার করা সাবান লাগলো, এগুলো কি তুই মূলনীতিতে লিখবি? জীবনও না। মূলনীতিতে কি লিখবি? ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, মেন রিয়াকশন, কেমিক্যাল কথাবার্তা, কেমিস্ট্রি কথাবার্তা, আর কোনো এক্সট্রা কথা নাই। ঠিক আছে, এখানে দেখ কিন্তু অনেক কথাবার্তা লিখে ফেলছি আমরা, তাই না? তো মূলনীতি আসলে এইটা। এবার আয়, যদি মূলনীতি না এসে বলে যে অমুক থেকে অমুকরে বানাও বিস্তারিত ভাবে, তখন আমরা এই যে এই জিনিসটাই এখন আমরা আবার বিস্তারিত ভাবে শিখবো। কথা বুঝাইতে পারছি কিনা? যদি মূলনীতি আসে তাহলে শুধু এই পেজটা, শুধু এই পেজটা, এই যে আমি সরলাম, স্ক্রিনশট নিয়ে নিস, এই পেজটা। ঠিক আছে, আর যখন মানে কি বলে এটাকে, এই মূলনীতি ছাড়া বিস্তারিত ভাবে আসবে, তখন এই জিনিসটাকে আমরা ভেঙে ভেঙে পড়বো। তাই ভেঙে ভেঙে শুরু করি। শুরুতেই আয়, যখন তুই কোন একটা মানে প্রসেস, একটা কি বলে এটাকে, একটা ল্যাবরেটরির একটা প্রসেস, ল্যাবে তৈরি করা একটা প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল একটা প্রসেস তুই ব্যাখ্যা করতে যাবি, বা তুই এটা ধাপে ধাপে লিখতে যাবি, তাহলে প্রথম যে জিনিসটা তোর লিখতে হয় সেটা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। যে এই এক্সপেরিমেন্টটা করার জন্য, এই পদ্ধতিটা করার জন্য তোমার কি কি লাগবে, তোমার কি কি লাগবে। ঠিক আছে, তো আয় কি কি লাগে আমরা একটু দেখি। এইখানে প্রথমে যে জিনিসটা লাগবে আমরা অলরেডি ব্যবহার করছি। কি ব্যবহার করছি? মল্ট, ইস্ট, তাই না? মল্ট নিছি, ইস্ট নিছি। তারপর হচ্ছে খেজুরের রস, খেজুর, খেজুরের জায়গায় আমরা কি নিতে পারতাম? আখ, যে কোনো একটা নিলেই হবে, খেজুর বা আখের রস। ঠিক আছে, এরপরে এখানে কি লাগবে আর আমাদের? এইখানে লাগবে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, আর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এই জিনিসটাও
এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন এটা শানে নজুল কি, অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট কেন ব্যবহার করবো, এটা শানে নজুল কি? এটা শানে নজুল হচ্ছে এইটা ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে, ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে, বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা কিসের জন্য? এই ইনফরমেশনটা হচ্ছে এমসিকিউর জন্য। অথবা 2 মার্কের যে কোশ্চেন আছে না, অনুধাবনমূলক কোশ্চেন, সেখানে আসতে পারে যে ইস্টের বৃদ্ধিতে বা এই মল্ট ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট এই দুইটা কেন ব্যবহার করা হয়, এর শানে নজুল কি? তখন তোমরা লিখবা কি, ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই দুইটা দিলে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। যেহেতু আমাদের এখানে ইস্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ইস্ট কেন ইম্পর্টেন্ট? কারণ ইস্ট থেকে আমরা কি পাই? ইনভার্টেজ আর হচ্ছে জাইমেজ এনজাইম পেয়ে থাকি। ঠিক আছে, তো এই জন্য আমরা এই দুটো জিনিস ইউজ করব। তাহলে এই হচ্ছে আমার প্রয়োজনীয় উপকরণ। এখানে একটা বালতি লাগতে পারে, একটা বিকাল লাগতে পারে, গ্লাভস লাগবে, ওই গ্লাস লাগবে, ল্যাবরেটরির যেসব জিনিসপত্র পড়তে হয়, পোশাক লাগবে, ওগুলা লেখার দরকার নেই। জাস্ট এই 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 3টা টার্ম লিখলেই মোর দেন ইনাফ। হোপফুলি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আসি পরের ধাপ। এই যে এবার আসি আমরা একটা একটা করে উল্লেখ করব। প্রথম ধাপ, প্রথম ধাপে আমরা কি করব? অ্যালকোহল উৎপাদন করা। প্রথম ধাপে কি? অ্যালকোহল উৎপাদন করা। তো খেয়াল কর, এটা নতুন কিছু না, এটা হচ্ছে ওই যে আমরা যেটা শিখে আসছি। এই যে এখানে এখানে অ্যালকোহল উৎপন্ন কিভাবে করছি? অ্যালকোহল উৎপন্ন করছি আমরা আখ নিছি, আখ বা খেজুরের রস যে কোনো একটা নিছি, নিয়ে সেখানে আমরা কি করছি? মল্ট বা ইস্ট এগুলা যোগ করার ফলে এই যে প্রথম যে বিক্রিয়াটা, ইনভার্টেজের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়েছে এবং জাইমেজের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়েছে, হয়ে অ্যালকোহল উৎপন্ন হয়েছে। তো আমাদের এইখানে এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে প্রথম কি হয়? প্রথম হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করে। প্রথম কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপন্ন করে। তাই আমরা অ্যালকোহলটা উৎপন্ন করি আগে। ওকে, তো অ্যালকোহল উৎপন্ন করার জন্য কি দিই আমরা? আখের রস বা খেজুরের রস, যে কোনো একটা নিলেই হবে। ধর আখের রস নিলাম, আখের রস নিলাম, নিয়ে কি করব? আখের রস নিয়ে প্রথমে এইখানে এই আখের রসে হিট দিব। কি দিব? হিট দিব। কেন হিট দিব? কারণ হিট দিলে কি হবে? হিট দিলে জীবাণু মারা যাবে। মানে ইনিশিয়ালি প্রাথমিকভাবে যে জীবাণুগুলা থাকে, এই জীবাণুগুলা হিট দিলে মারা যাবে। প্রাথমিকভাবে যে জীবাণুগুলা থাকে, এই জীবাণুগুলা কি হবে? হিট দিলে মারা যাবে। ঠিক আছে, তারপরে এখানে আমরা কি যোগ করব? এখানে আমরা যোগ করব হচ্ছে মল্ট আর হচ্ছে ইস্ট। মল্ট আর ইস্ট, এইটা সাথে জানি কি লিখলাম মাত্র? এই যে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা জিনিস দিব। অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা শানে নজুল কি? এই দুইটা দিয়ে কি হয়? এই দুইটা দিয়ে হচ্ছে যে ইস্টের বৃদ্ধি করে, বংশ বিস্তার করে, ইস্টের পরিমাণ, ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে, তাই না? সহায়তা করে। তাহলে গেল এটা। এরপরে আমরা এখন এখানে বিক্রিয়াগুলো লিখে ফেলবো। বিক্রিয়াগুলো লিখে ফেলবো যে এই জায়গায় কি কি বিক্রিয়া হয়। তো আমরা যদি আগের পেজটা চিন্তা করি, আগের পেজ বিবেচনা করলে বিক্রিয়াগুলো কি মনে আছে? যেখানে কি বিক্রিয়া ঘটে? এই যে ভেরি সিম্পল, যে প্রথম বিক্রিয়াটা হয় আমার চিনির সাথে, তাই না? এই যে আখের রসে যে চিনিটা থাকে, এই চিনির সাথে C12H22O11 সুক্রোজ। এই সুক্রোজের সাথে এটা যেহেতু একটা দ্রবণ, সাথে কি আছে? পানি আছে, তাই না? সাথে একটা পানি আছে। এটা কার উপস্থিতিতে ভাঙে ভাইয়া? কার উপস্থিতিতে ভাঙে? কোন কিসের উপস্থিতিতে? ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে, তাই না?
ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 37 খুব সম্ভবত, তাই না? এই যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে কি তৈরি হয়েছিল? ভেঙে তৈরি হয়েছিল ইনভার্টেড সুগার, মানে C6H12। এই বোর্ডটা কাঁপে, বুঝলি? এই বোর্ডটা পেছনের ইয়াটা শুধু কাঁপে, মানে বিশেষ করে যারা বোর্ডের উপর কলম দিয়ে জোরে জোরে লিখে তারা। C6H12O6 আমার খুব ডিস্টার্ব হয় এই বোর্ডটাতে লিখতে। এটা প্লাস C6H12O6, এই যে মিক্সচারটা তৈরি হলো এটাকে আমরা কি বলি? এই মিক্সচারটাকে বলি হচ্ছে ইনভার্টেড সুগার। কোন সুগার? ইনভার্টেড সুগার বা ইনভার্টেড চিনি। ইনভার্টেড সুগার বা ইনভার্টেড চিনি, ঠিক আছে? ইনভার্টেড চিনি, ক্লিয়ার? ইনভার্টেড চিনি। ওকে, এখন এই যে ইনভার্টেড চিনি, এই ইনভার্টেড চিনি কি হয়েছিল পরের ধাপে? পরের ধাপে ইনভার্টেড চিনি কি হয়েছিল? এই যে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে এই ইনভার্টেড চিনির এই গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলা ভেঙে কি তৈরি হয়েছিল? অ্যালকোহল তৈরি হয়েছিল, তাই না? অ্যালকোহল তৈরি হয়েছে। তো আমরা কি করব? এবার অ্যালকোহল তৈরি করে ফেলবো। কোথা থেকে? এই যে C6H12O6 কার উপস্থিতিতে ভাঙবে? জাইমেজ, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ভাঙবে। জাইমেজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাঙবে? 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাঙবে। ভেঙে কি উৎপন্ন হবে? ভেঙে উৎপন্ন হবে অ্যালকোহল CH3CH2OH, অ্যালকোহল সাথে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড। তো চাইলে এটা সমতা করতে পারি, 6 দুগুণে 12, 2 4 দুগুণে 8, 4 একে 4, 12। সমতা যদি না করো এটা 100% কারেক্ট, কারণ এই যে তীর চিহ্ন দিছি মানে কি? সমতা ছাড়া সকল বিক্রিয়া লেখা 100% হালাল, সম্পূর্ণ হালাল, ঠিক আছে? এটা মনে থাকলে এখানে 2 ওখানে 4 4 লিখবি, যদি মনে না থাকে লেখার দরকার নাই। তো তার মধ্য থেকে এই যে যেগুলো উৎপন্ন হলো সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে যায়। কার্বন ডাই অক্সাইড কি? গ্যাস, এই গ্যাসটা উড়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যালকোহল উৎপাদন। এই অ্যালকোহলটা কত পার্সেন্ট ভাইয়া? অ্যালকোহলটা হচ্ছে 10%। 10%। ওকে, এতটুকু বুঝছি। আগের জিনিসটাই ওই প্রথম পেজে যা পড়াইছি ওইটাই আবার একটু বিস্তারিত লিখলাম, আর কিছুই না। এতটুকু বুঝছি কিনা সবাই একটু বলি। এতটুকু কি বুঝেছেন নাকি বুঝতে পারাননি? জি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার। এইবার আয় পরের ধাপে কি করি? দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি বলছে ভাইয়া? দ্বিতীয় ধাপে বলছে যে আমার অ্যাসিটো ভেক্টর রূপান্তর। দ্বিতীয় ধাপে কিসে রূপান্তর করবে? অ্যাসিটো ভেক্টরে রূপান্তর করবে। অ্যাসিটো ভেক্টর, অ্যালকোহলের আগে কি 4? হ্যাঁ 4, অ্যালকোহলের আগেও 4, মনে হয় 4ই লিখছি, হ্যাঁ 4। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি হচ্ছে? দ্বিতীয় ধাপে হচ্ছে অ্যাসিটো ভেক্টর রূপান্তর। তো অ্যাসিটো ভেক্টর কিভাবে রূপান্তর করি দেখ। এইটা ধর, এটা হচ্ছে আমার পাত্রটা। এই পাত্রের মধ্যে এখন কি আছে? এই পাত্রের মধ্যে আছে হচ্ছে 10%, ওই যে এই 10% অ্যালকোহলটা পাত্রের মধ্যে পড়ে আছে, তাই না? তাই না? এই 10% অ্যালকোহলটা পাত্রের মধ্যে পড়ে আছে, এইটা। ওকে, তাহলে এখন পাত্রের মধ্যে কি আছে? পাত্রের মধ্যে আছে CH3 CH2OH, এইটা কত পার্সেন্ট? 10%। 10%। এবার আমরা যেটা করব, এই যে 10% অ্যালকোহল আছে এখান থেকে মোটামুটি আমরা 300 ml এর মতো নিব। কত ml এর মতো নিব? 300 ml, 300 ml এর মতো নিব।
300 ml বা মাইনাস 300 ml। এটা 300 ml এর জায়গায় 200 ml নিতে পারবি, হ্যাঁ কোনো সমস্যা নাই। তো মোটামুটি ল্যাবরেটরিতে 300 ml এর মতো নেওয়া হয়। 300 ml 300 ml নিয়ে একটা মাটির খোলা পাত্রের মধ্যে রাখবো। কিসের পাত্র? এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে যে কিসের পাত্র? একটা মাটির খোলা পাত্রের মধ্যে রাখবো। মাটির খোলা পাত্রের মধ্যে রাখবো, এটাকে একটা মাটির খোলা পাত্রের মধ্যে রাখবো। ধর এই যে এরকম, ধর এই যে এই টাইপের, এই যে এটা ধর এটা একটা মাটির খোলা পাত্র, এর মধ্যে আমরা এটাকে রাখা দেবো। তো রাখলে যেটা হয়, এইখানে এই যে এরকম একটা ছাতা পড়া স্তর পড়ে। ছাতা পড়া মনে কর তুই দেখবি খাবার দাবার এই ওপেনে রাখা দিলে, খোলা রাখা দিলে বেশ মানে মোটামুটি একটু সময় গেলে দেখবি উপরে এরকম সাদা একটা স্তর তৈরি হয়, একটা সাদা একটা ময়লার মতো স্তর তৈরি হয়। এই যেটাকে গ্রামের ভাষায় বলে ছাতা পড়ে, এবং বইয়ের ভাষায় এটাই বলে, যেটা ছাতা পড়ার মতো একটা স্তর তৈরি হয়। তাহলে এটা কি স্তর তৈরি হয়? একটা ছাতা পড়ার মতো স্তর তৈরি হয়। কি রে, একটা সাদা একটা ছাতা পড়ার মতো স্তর তৈরি হয়। তাহলে কি তৈরি হলো এখানে? ছাতা পড়া স্তর। ছাতা পড়া স্তর। এই যে ছাতা পড়া স্তরটা তৈরি হলো, এটার নাম হচ্ছে ভিনেগার মাদার। ভিনেগার মাদার, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভিনেগার মাদার। ভিনেগার মাদার, বা এটার আরেকটা নাম আছে মাইকোডার্মা অ্যাসিটি। অ্যাসিটি, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা কি করব? মোটামুটি 7 দিন রেখে দিব। কতদিন রাখবো? 7 দিন রাখবো। এটাকে আমরা প্রায় 7 দিন এভাবে রেখে দেব, প্রায় 7 দিন। 7 দিন অন্ধকারে রাখবো। 7 দিন অন্ধকারে রাখবো। অন্ধকারে রাখলে এখানে কি তৈরি হবে? এখানে ওই যে এই এই ধাপে আমাদের কি দরকার ছিল? এই যে অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করতেছি? অ্যাসিটোব্যাক্টর তৈরি করতেছি না? তাহলে এখানে এই যে ভিনেগার মাদার বা যেটাকে আমরা মাইকোডার্মা অ্যাসিটি বলতেছি, এই জিনিসটাই যখন আমরা রেখে দিব, এখান থেকেই মূলত আমাদের তৈরি হবে কি? এখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। এখান থেকে আমাদের অ্যাসিটোব্যাক্টর তৈরি হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাসিটোব্যাক্টর তৈরি হলো, এটাকে আবার আমার সেই পুরাতন দ্রবণে যোগ করে দেওয়া। এটাকে আমরা কি করব? প্রিভিয়াস যে দ্রবণটা আছে, আগের যে দ্রবণটা আছে, অর্থাৎ এই যে এই দ্রবণটা, হ্যাঁ এই দ্রবণে আমরা যোগ করব। তাহলে এটাকে আগের দ্রবণে যোগ করব। আগের দ্রবণে যোগ করে দিব। ব্যাস, কাজ শেষ। এরপরে বাকিটা পাত্রের ভিতরেই বিক্রিয়া হবে। বাকি বিক্রিয়া পাত্রের ভিতরেই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যদি এক লাইনে একটু বলি, যে আমরা সেই আমাদের যে অ্যালকোহলটা তৈরি করলাম, এই অ্যালকোহলটা যে পাত্রে আছে সেই পাত্র থেকে 300 ml নিলাম। হ্যাঁ, 300 ml নেয়ার পরে এখানে এটা একটা মাটির পাত্রে, একটা খোলা মাটির পাত্রে আমরা রেখে দিলাম, যেখান থেকে একটা ছাতা পড়া স্তর তৈরি হবে। যে জিনিসটাকে আমরা কি বলতেছি? ভিনেগার মাদার বা মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর। এই জিনিসটাকে এবার আমরা কি করব? 7 দিন অন্ধকারে রেখে দেব। কি করব? 7 দিন অন্ধকারে রেখে দিব। এটারও একটা নাম আছে, এটাকে বলা হয় ফিনিশড ভিনেগার মাদার। এই জিনিসটা জেনে রাখতে পারিস যদি এমসিকিউতে আসে। এই যে 7 দিন অন্ধকারে রেখে দেওয়ার পর এটার নাম হয় ফিনিশড ভিনেগার মাদার। ফিনিশড ভিনেগার মাদার। क्या कहा था? ফিনিশড ভিনেগার মাদার। এবার এই যে ফিনিশড ভিনেগার মাদার, এই ফিনিশড ভিনেগার মাদারটাকে আমরা কি করব? মূল দ্রবণে নিয়ে যোগ করব। যোগ করার পরে এখানে যেহেতু অ্যাসিটোব্যাক্টর তৈরি হয়েছে, ওই অ্যাসিটোব্যাক্টর কি করবে? এই অ্যালকোহলকে অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো আমরা বিক্রিয়াটা লিখে ফেলি।
তাহলে বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হচ্ছে এরকম যে আমার ইথানল CH3 CH2OH, এইটা অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে, সাথে কি থাকে? অক্সিজেন, তাই না? এই যে অক্সিজেন আর অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর কি তৈরি করবে ভাইয়া? এখান থেকে তৈরি করবে হচ্ছে ভিনেগার CH3 CH2OH। কত পার্সেন্ট? 6 থেকে 10%। হয়ে গেল আমাদের কি? ভিনেগার। ভিনেগার। তাহলে কি আমাদের এখানে কাজ শেষ? ভিনেগার তৈরি করে ফেলছি, কাজ কি শেষ হয়ে গেছে? না, এখানে কাজ শেষ হয়নি, আর একটু ছোট্ট কাজ বাকি আছে। সেটা কি? এই যে এই যে এতগুলা কাজ আমরা করলাম, এই কাজ করতে গিয়ে দেখা গেছে আমাদের ওই পাত্রের মধ্যে বা কোথাও না কোথাও কিছু পরিমাণ জীবাণু থেকে যায়। ঠিক আছে, এটা আমাদের র্যান্ডম এরর হইতে পারে, আমাদের নিজেদের হাত থেকেও ময়লা যাইতে পারে, বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কাজ করতেছি সেই ইনস্ট্রুমেন্টে জীবাণু থাকতে পারে, এনভায়রনমেন্টে জীবাণু থাকতে পারে, যেই কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে এর মধ্যে কোনো জীবাণু যাইতে পারে। এখন তুমি খাবার রক্ষা করার জন্য যেই জিনিসটা বানাইতেছো সেটার ভিতরেই যদি জীবাণু থাকে, তাহলে আলটিমেটলি তো ওই আমার জীবাণুযুক্ত খাবার খাওয়াই বেটার, তাই না? তো যখন আমরা এই প্রথম দুইটা ধাপ পার করে আসব, প্রথম ধাপে অ্যালকোহল উৎপন্ন করে, দ্বিতীয় ধাপে অ্যাসিটোব্যাক্টর রূপান্তর করে, সেখান থেকে আমরা ভিনেগার তৈরি করার পর ছোট্ট আর একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তৃতীয় ধাপ, পাস্তুরীকরণ। এখানে প্রাস্তুরীকরণ লিখছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাস্তুরীকরণ। এটা কি? এটা হচ্ছে পাস্তুরীকরণ। পাস্তুরীকরণ। তাহলে পাস্তুরীকরণ জিনিসটা কি? খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। কোন একটা কিছুকে তুমি যদি জীবাণু মুক্ত করতে চাও, পাস্তুরাইজড করতে চাও, তেমন কিছু না, খালি হিট দিয়ে দাও। কি দিবা? হিট দিয়ে দিবা। তো এই যে আমাদের এখানে কি আছে? এখানে কি আছে? ভিনেগার আছে, তাই না? এই জায়গায় আছে হচ্ছে ভিনেগার। ভিনেগার, এই ভিনেগারটা কি? এই ভিনেগারটা হচ্ছে জীবাণুযুক্ত। জীবাণুযুক্ত। এখন আমরা কি করব? আমরা হচ্ছে হিট দিব। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিব? আমরা হচ্ছে হিট দিব 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেই কোনো জীবাণু 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে, 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে যেই কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া সব একদম অবস্থা খারাপ হয়ে যায় এদের। ঠিক আছে, এজন্য যে করোনা ভাইরাসের সময় বলতো না যে 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে পানি টানি ফুটানোর জন্য বলে। তো এই 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ফুটাবো। ফুটাইলে কি হবে? নতুন যে ভিনেগারটা আমরা পাবো, অর্থাৎ যে ভিনেগারটা এখন আমাদের পাত্রে আছে, এখন পাত্রে যে ভিনেগারটা আছে, সেটা কি হবে? সেটা হচ্ছে জীবাণু মুক্ত। জীবাণু মুক্ত। শেষ। তাহলে এই ছিল আমাদের ধাপে 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 মল্ট ভিনেগার প্রস্তুতিতে ভিনেগার প্রস্তুতির ধাপগুলো। হোপফুলি আমরা বুঝতে পারছি। এটা কয়টা বোর্ডে আসছে আমি জানি না, মোটামুটি 1 কোটি বার আসছে পরীক্ষায়। হ্যাঁ, তো আমি আজকেও তোদের ক্লাসে আসার আগে বিগত 10 বছরের কোশ্চেন দেখে আসছি। বিগত 10 বছর আমি যা পড়াইছি এর বাইরে কোনো কোশ্চেন নাই, মানে যেইটুকু সিলেবাসে আছে। ঠিক আছে, সিলেবাসের বাইরে যদি কেউ পড়তে চাস যে না এই চ্যাপ্টার সিলেবাসের বাইরে আমি পড়বো, আমার অনেক তেল অনেক এনার্জি, তাহলে না বলিস, সমস্যা নাই, রেকর্ডেড ক্লাস আছে ফুল সিলেবাসের উপর দিয়ে দিব। তবে আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে সাজেশন হচ্ছে এই চ্যাপ্টারটা মানে এখনই ইসের জন্য পড়ার দরকার নাই, মানে এই সিলেবাসের বাইরে পড়ার দরকার নাই। অ্যাডমিশনের টাইমে যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিস তোরা, তখন আবার এটা টুকিটাকি যেসব ইনফরমেশন পড়া লাগবে এটা আমি নিজেই গুছায় দেবো, সমস্যা নাই। ঠিক আছে, বাট এখন আমি যতটুকু পড়াইছি ততটুকু। বিগত বছরগুলোতে কোনো ধরনের বেইমানের শিকার কেউ হয়নি, আশা করি এবারও আমরা হব না। যে যতটুকু পড়াইছি সেখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যাই পরের টপিকে, যে এখানে আর কি কি আছে আমাদের জন্য। ছোট ছোট 2টা টার্ম আছে, এটা পড়লেই শেষ।
আমরা বিশাল একটা মোটামুটি 3 ঘন্টার একটা বিশাল ক্লাস করতেছি, আর 10 মিনিট পরে শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার যাব হচ্ছে আমরা ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিড কি করে? প্রোটন দান করে। তাহলে ভিনেগার কি করবে? প্রোটন দান করবে। প্রোটন দান করলে কি হবে? ব্যাকটেরিয়া মরে যাবে, শেষ। এখন একটা মজার জিনিস বলি এখানে, এই জায়গায় আসলে কি করা উচিত আমাদের। আচ্ছা, ভিনেগার যেটা, এই ভিনেগারের পিএইচ এর মান হচ্ছে 4.74, 4.74। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অ্যাসিডিক, তাই তো? অ্যাসিডিক। তো ভিনেগার জীবাণু মারবে কেমনে? ভিনেগার জীবাণু মারবে হচ্ছে যখন আমরা এই ভিনেগারকে ওই জীবাণুযুক্ত খাবারের মধ্যে দেই। দিলে কি হয়? প্রথমে ভিনেগার ভাঙবে, CH3COOH, এইটা এটা দুর্বল অ্যাসিড ভাঙে কিভাবে? এই যে CH3COO অ্যাসিডেট আয়ন তৈরি করবে, সাথে H+, ঠিক আছে? এই H+ কি করবে? জীবন্ত যে ব্যাকটেরিয়া আছে তাকে অ্যাটাক করবে। জীবন্ত ব্যাকটেরিয়া এটাকে এই H+ অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি উৎপন্ন হবে, বা কি ব্যাকটেরিয়ার অবস্থা কি হবে? ব্যাকটেরিয়া হবে মরন্ত ব্যাকটেরিয়া, নাকি? মৃত ব্যাকটেরিয়া, মৃত ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার অবস্থা কি হলো? RIP। ওকে, এখন ঝামেলাটা হয় কি ভাইয়া? ঝামেলাটা হচ্ছে এই যে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এটা হচ্ছে 3 মার্কের একটা কোশ্চেন অথবা 4 মার্কের একটা কোশ্চেন, ঠিক আছে? 3 মার্কের অথবা 4 মার্কের একটা কোশ্চেন। এখন এই আমাদের কাছে ইনফরমেশন আছে কি এইটুকুই, যে ভিনেগারের পিএইচ হচ্ছে 4.74, ভিনেগার এইভাবে ভাঙে এবং তার সাথে এই যে জীবন্ত ব্যাকটেরিয়ার সাথে H+ মিশে মরন্ত ব্যাকটেরিয়া তৈরি করে, মৃত ব্যাকটেরিয়া তৈরি করে, শেষ। তো এতটুকু দিয়ে কি 3 মার্ক 4 মার্ক আনা পসিবল? পসিবল না। অ্যাকচুয়ালি পসিবল, বাট এর আগে পরে দু একটা লাইন লিখতে হবে। আমাদের শুরু করতে হবে যে ভিনেগার জিনিসটা কি প্রিজারভেটিভ। তাহলে শুরু করবো আমরা কি থেকে? প্রিজারভেটিভ থেকে, যে প্রিজারভেটিভ জিনিসটা কি। তো প্রিজারভেটিভ জিনিসটা আমরা গতকালকে ডেফিনেশন শিখছি, এটা লিখবো। লিখার পর আমরা লিখবো যে ভিনেগার আসলে কোন টাইপের। ভিনেগার কি? প্রাকৃতিক প্রিজারভেটিভ। তো এই ভিনেগার কার এগেইনস্টে কাজ করে? ভিনেগার হচ্ছে আমাদের ওই যে যেসব জীবাণু আছে, ওই ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমরা গতকালকে দেখেছিলাম, 3 টাইপসের জীবাণু দেখছিলাম আমরা, ওই জীবাণুর এগেইনস্টে কাজ করে, ঠিক আছে? এরপরে আমরা আসবো হচ্ছে কোন কোন খাবারের ক্ষেত্রে, ওই যে আচার তৈরি করা, তারপরে এই যে ভিনেগারের মধ্যে বিভিন্ন আচার জাতীয় খাবার, শাকসবজি, আরো যা যেটা, এই জিনিসটা আমরা বইয়ে রিডিং পড়বো যে কোন কোন খাবার এখান থেকে আমরা সংরক্ষণ করতে পারি। তো এই সব কিছু লিখার পরে আমরা হচ্ছে এই বিক্রিয়াটা দিব, অর্থাৎ মেইন জায়গাটা, মেইন জিনিসটা, হ্যাঁ, ইনফরমেশনটা দিব যে ভিনেগারের পিএইচ এত, তারপর এটা দিব, দিয়ে আমরা বলবো লাস্টে যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম ডিয়ার স্যার, প্রিয় স্যার, এভাবে এভাবে ভিনেগার আমাদের খাদ্যকে রক্ষা করে, ঠিক আছে? সো হোপফুলি আমরা বুঝতে পারছি যে কিভাবে লিখবো। বল, আমি 10 সেকেন্ডে একটু জানতে চাই সবাই বুঝছে কিনা, ক্লিয়ার কিনা। বুঝছি, ওকে ফাইন, ঠিক আছে। শেষ করার পর আরো একটা ইনফরমেশন দিব ইন্টারেস্টিং, যে এখানে কিছু কিছু জায়গায় তোদের প্রতিভা অ্যাপ্লাই করতে হবে, তোদের ট্যালেন্ট অ্যাপ্লাই করতে হবে, মনের মাধুরী মিশায় লিখতে হবে কিছু কিছু প্রশ্নে, সেটা আমি বলতেছি। আচ্ছা, এরপর আসি খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। তো এখানেও সেই তোদের মানে মনের মাধুরী মিশায় লিখতে পারবি যে কোন কোন খাদ্যে ভিনেগার ইউজ করা হয়, এটার গুরুত্ব কি, গুরুত্ব অপরিসীম, এই সেই, এগুলা তো লিখবি। লিখার পরেও 2-3টা সলিড মানে লাইন থাকতে হবে, 2-3টা সলিড পয়েন্ট থাকতে হবে, যেগুলো বইয়ে আছে, স্যার বিশ্বাস করবে, এই টাইপের কিছু, ঠিক আছে? তো এর মধ্যে ধর একটা হচ্ছে যে মাংস রান্নায় ব্যবহৃত হয়,
এটা জানিস তোরা যে মাংস রান্নায় ভিনেগার দেওয়া হয়? মাংস রান্নায় যারা রান্না করতে পারে জানিস কি মাংস রান্নায় ভিনেগার দিলে আসলে হয় কি? ভিনেগার যেটা করে যে মাংসের প্রোটিন ফাইবারকে ভেঙে দেয়। তো প্রোটিন ফাইবার যদি ভেঙে যায় তাহলে মাংসটা ইজিলি শক্ত হয়। ঠিক আছে, ইজিলি শক্ত হয়, সরি শক্ত হয় না, সিদ্ধ হয়। তাহলে মাংস রান্নায় যদি আমরা ভিনেগার দিই কি হয়? মাংসের প্রোটিন ফাইবার ভেঙে যায়, প্রোটিন ফাইবার ভেঙে যায়, ভেঙে যায়। তো ভেঙে গেলে কি হয়? ভেঙে গেলে মাংস সহজে সিদ্ধ হয়, ফলে মাংস সহজে সিদ্ধ হয়, সহজে সিদ্ধ হয়। তাহলে এই যে একটা পয়েন্ট আমরা দিতে পারি। তারপর ধর আরেকটা পয়েন্ট আমরা দিতে পারি যে আচার তৈরি করা, বা হচ্ছে শাকসবজিতে ইউজ করা হয়। শাকসবজির দিয়ে বিভিন্ন ধরনের চাটনি বানানো যায়। এটা আমি জীবনে জানি না কেমনে বানায়, না বানায়, খাইনি বা খাইছি হয়তো, বুঝিও না যে এটাই সেই শাকসবজির চাটনি। এগুলাকে বলা হয়, কেমিস্ট্রি ভাষা বলা হয় বা ইন্ডাস্ট্রি ভাষায় রেসিমস বলা হয়। রেসিমস মানে তুই যাই লিখিস এই টার্ম গুলো একটু ব্যবহার করিস, তাহলে স্যার বিশ্বাস করবে যে না বইয়ের আশেপাশে কোথা থেকে লিখছে। হ্যাঁ, এই টার্ম গুলা থাকলেই হয়েছে, কিন্তু এই টার্ম গুলা যদি না থাকে তাহলে স্যার বিশ্বাস করবে না, বলবো আন্দাজে কি লিখতেছে না লিখতেছে, ঘরোয়া প্রসেস। তাহলে এই শাকসবজিতে ব্যবহার করা যায় চাটনি বানানোর জন্য, যেটাকে কি বলা হয়? রেসিমস বলা হয়। তারপরে আবার মনে করে যে আচার তৈরিতে, আচার তৈরিতে ব্যবহার করা হয়, এগুলোকে কি বলা হয়? পিকলিং বলা হয়, পিকলিং বলা হয়, পিকলিং। ঠিক আছে, এই যেগুলো। তো এই যে টুকিটাকি যে জিনিসগুলো আছে এগুলো একটু আমরা নিজেদের মতো করে লিখতে হবে এবং বই থেকে একটু রিডিং পড়তে হবে। এগুলা কেন বই থেকে পড়তে হবে? কারণ বইয়ের লাইনটা রিডিং পড়া থাকলে, মুখস্থ না, রিডিং, তাহলে পরীক্ষার খাতায় যখন লিখবি তখন বইয়ের সাথে কিছুটা সামঞ্জস্য মিলাইতে পারবি। আর না হইলে নিজের ভাষায়, ঘরোয়া ভাষায় লিখলে, আমার এক বন্ধু ছোটবেলায় স্যার জিজ্ঞেস করছিল, বল এ ডগ এর অর্থ কি? সে বলছে একটি কুত্তা। তো এটার জন্য সে বিশাল মার খাইছিল, যে ঘরোয়া ভাষায় তো আসলে স্কুল কলেজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে এ ডগ একটি কুকুর বলা উচিত ছিল, সে বলছে একটি কুত্তা। মানে ভুল তো বলে নাই, তাই না? কুকুর যা কুত্তা তা একই তো, কিন্তু মানে ভাষাগত কিছু ব্যবহার আছে। পরীক্ষার খাতার ভাষা আর আমাদের দৈনন্দিন জীবনের ভাষার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো বইটা রিডিং থাকলে এটা পরীক্ষার খাতার ভাষার সাথে মিলে যাবে, কিন্তু বই যদি রিডিং না পড়িস এটা ভাষা মিলানোটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা একটু রিডিং পড়বো বই থেকে। রিডিং বই, এটা ঠিক আছে, গেল এটা। এবার আসি টুকিটাকি কিছু কথা তোদেরকে বলে দেই। সেটা হচ্ছে এখান থেকে ধর 3 মার্কের প্রশ্ন এরকম আসছে যে সরিষার তেল, হ্যাঁ, সরিষার তেলের ব্যবহার, যেগুলো গতকালকে তোদেরকে আমি বলছি যে খাবার লবণ কিভাবে কাজ করে, মানে খাদ্য সংরক্ষণে খাবার লবণের গুরুত্ব আলোচনা করো, খাদ্য সংরক্ষণে সরিষার তেলের গুরুত্ব আলোচনা করো, খাদ্য সংরক্ষণে চিনির গুরুত্ব আলোচনা করো। তো গতকাল এগুলো বলছিলাম না যে কি করতে হবে? প্রথমেই প্রিজারভেটিভের সংজ্ঞা লিখতে হবে, তারপর যেটার কথা বলছে যে সরিষার তেল, খাবার লবণ, চিনি, এগুলা কি? এগুলো হচ্ছে সব প্রাকৃতিক প্রিজারভেটিভ। এগুলা কার এগেইনস্টে কাজ করে, এগুলো দিয়ে কিভাবে, যে আচার বানানোতে, চিনি আচার বানানোতে ব্যবহার করা হয়, সরিষার তেল চাটনি আচার বানানোতে, মানে চাটনির ক্ষেত্রে চিনি বা সরিষার তেল এগুলো ব্যবহার করা হয়। তো এরকম দু একটা টাইপ লিখে তারপরে এরা কিভাবে জীবাণুকে ধ্বংস করে, যে হ্যাঁ এদের একটা দ্রবণ, সেখানে অক্সিজেন ঢুকতে পারে না, সেখানে জীবাণু গেলে জীবাণুকে মেরে ফেলে। এই যে কথাবার্তাগুলো, এগুলো বই থেকে একবার রিডিং পড়ে নিজের মতো করে লিখবি। এগুলো কিন্তু 3 মার্কের কোশ্চেন। তো 3 মার্ক মিলাইতে হলে শুরু করতে হবে প্রিজারভেটিভের ডেফিনেশন থেকে, এবং সেখান থেকে কোন টাইপ, প্রাকৃতিক নাকি কৃত্রিম, সেটা লিখে আইসা মাঝখানে এই কথাবার্তাগুলো লিখে সবশেষে আবার কি উপরোক্ত আলোচনা থেকে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা বুঝলাম এই ঘটনা। ক্লিয়ার? এইভাবে সাজায় না লিখলে কিন্তু আবার দেখা যাচ্ছে ক্লাস করলি, সবই জানলি, লিখতে পারলি না, এজন্য নাম্বার পাইলি না, এটা যেন না হয়। ঠিক আছে? আর এই যে 2টা লেকচার আমি নিলাম, এই 2টা লেকচারের নোট হাতে নিবি, এবং এই 2টা লেকচারের আমি যে জায়গাগুলো বলছি বইটা একটা রিডিং পড়বি, বই একবার রিডিং পড়বি। রিডিং পড়ার পর বিগত বছরের এমসিকিউ, বিগত বছরের যত সিকিউ আছে আল্লাহর দুনিয়া সব তুই পারবি।
এই সিলেবাসের উপরে, ঠিক আছে? কোনোটা যদি না পারিস ডিরেক্ট আমাকে পাঠাবি বা ডিসকাশন গ্রুপে দিয়ে আমাকে ট্যাগ দিয়ে দিবি। এই আমার 2টা লেকচারই এটার কি বলে এই প্র্যাকটিস শিট, আমার এই 2 লেকচারই পিডিএফ, আমার এই 2 লেকচারই তোর সবকিছু। এই 2 লেকচারে পিডিএফই ইনশাআল্লাহ তোকে এখানকার ফুল মার্কস দিবে যদি কোনো বোর্ড বেইমানি না করে। ওকে, তাহলে ঠিক আছে, তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক ইনশাআল্লাহ। তোদের সাথে আবার এটাই শেষ ক্লাস, বাট আমরা তোদের সাথে একটা অফিসিয়াল একটা সেশন নিব বিদায়ী, এবং তোদের জন্য কিছু সাজেশন নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। আমরা 3 জনই আসবো, আমি, তোদের সৈকত ভাইয়া, তোদের এয়ার ভাইয়া, খুব শীঘ্রই তোদের সাথে দেখা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। 3 ঘন্টা কই? আচ্ছা, তোদের সৈকত ভাই আর আমার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে তোদের সৈকত ভাই যেদিন বলবে যে আজকে 5 মিনিট পড়াবো, সেদিন বুঝবি যে তোর কপালে দুঃখ আছে, এই ক্লাস 5 ঘন্টা 6 ঘন্টা যাইতে পারে। আর আমি যেদিন আইসা বলবো যে আজকে 4 ঘন্টা পড়াবো, তুই শিওর থাক ওই ক্লাস আমি 1 ঘন্টা নেই কিনা সন্দেহ আছে, ঠিক আছে? তো এটা আমাদের চাচা ভাতিজার একটা বেসিক ডিফারেন্স, এটা আজকে প্রকাশ করলাম, মাথায় রাখিস, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে আয়রনি। এই যে তোদের সৈকত ভাই বস পাশেই শুয়ে আছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।